সাবেক যে মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া তিনি দেশ ছেড়ে ভাগছেন, এরকম একটা খবর প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার জনাব আসাদুজ্জামান মিয়া দেশে নেই, উনি আমেরিকা আছেন। মিডিয়াতে এরকম একটা নিউজ দেখ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো দর্শক, পুলিশের উচ্চ পর্যায়ে কর্মকর্তাগুলো এখন বাংলাদেশের অর্থনৈতিক দুর্নীতির সাথে তারা ব্যাপকভাবে জড়িত। এদিকে দুদক বেশ কিছু পুলিশ অফিসারদের এই গোপন নথিগুলো উৎখাত করলেও দুদক এখন পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে সক্ষম হননি আসাদুজ্জামান সহ। এদিকে সাবেক পুলিশ কর্মকর্তারা, ঊর্ধ্বতন কর্মকর্তারা সরকারের চামচামি করতে গিয়ে কি পরিমাণ লুটপাট অর্থ তারা বাংলাদেশ থেকে নিয়েছে, আসুন বিস্তারিত জানবো। এবং কে কে ফেসে যাচ্ছেন আবার নতুন করে এই দুর্নীতির ভিতরে, কত বেনজির আরো বের হয়ে আসতেছে পুলিশ প্রশাসনের ভেতর থেকে, বিস্তারিত জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো দর্শক, আসুন স্ক্রিনে সাবেক যে মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া তিনি দেশ ছেড়ে ভাগছেন, এরকম একটা খবর প্রকাশ করেছে এই বিডি নিউজ 24। তারা বলেছে যে বিপুল সম্পদের খবর প্রকাশের পর দেশ ছাড়লেন সাবেক ডিএমপি কমিশনার। গত সপ্তাহে তিনি স্ত্রী সহ আমেরিকায় গেছেন এবং জানা যায় যে ওই দেশেও তিনি বিভিন্ন সম্পত্তি গড়ে তুলেছেন, সেই সাথে বিনিয়োগও করেছেন বিভিন্ন খাতে, আমেরিকাও বিনিয়োগ করেছেন। এখন মার্কিন সরকার যদি দয়া করে তাকে ফেরত দেয় আর কি, তার সম্পত্তির মধ্যে ফেরত দেয়। এছাড়াও সেখানে তার ছোট ছেলে আসিফ মাহাদিন পড়াশোনাও করেন, ইত্যাদি ইত্যাদি। তো দেখেন, এই আসাদ চোরা সে কিন্তু দেশ ছেড়ে অলরেডি পলাইছে। এবং এই আসাদ চোরার বিভিন্ন খবরাখবর তো আমরা জানি। এখন ঘটনাটা হয়েছে কি, যে পুলিশের সঙ্গে পুলিশের এমন দ্বন্দ্ব শুরু হয়েছে যে এটা সরকারও নিয়ন্ত্রণ করতে পারতেছে না, এবং সরকার আসলে নিয়ন্ত্রণ করার চেষ্টাও করতেছে বলে আমার মনে হয় না। কারণ গত এই 14 বছরে পুলিশ প্রশাসন এত দুর্নীতি করেছে। দেখুন, একটা ইঞ্জিনিয়ারও ঘুষ খায়, একটা পুলিশও ঘুষ খায়, কিন্তু পুলিশ ঘুষ খাইলে সরাসরি মানবাধিকার লঙ্ঘন হয়, কারণ পুলিশ একটা মানুষকে টর্চার করে তার কাছ থেকে জোর করে টাকা আদায় করে। আর মহানগর পুলিশ কমিশনার তো টাকার খনি রে ভাই। একটা থানার, ঢাকার কোতোয়ালি থানার ওসি, তারপরে বিভিন্ন থানার ওসি, একটা ওসি যদি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়, তাহলে সেই ওসিদের বসের বস ডিএমপি কমিশনার, সে কত টাকার মালিক আপনি বলেন তো? তো এরকম টাকা হইছে, খাইছে এই আসাদ মিয়া বলেন, তারপরে এই শফিক বলেন। আবার দেখেন সাবেক আইজিপি শহীদুল হক, এই শহীদুল হক তো ছিল দুর্নীতির বরপুত্র। এই শহীদুল হক যখন আইজিপি ছিল তখন কি পরিমাণ যে গুম খুন ক্রসফায়ার হয়েছে। এই শহীদুল হক ছিল তখন আইজিপি। এই আসাদ চোরা মিয়া আসাদুজ্জামান, ও ছিল ঢাকা মহানগর পুলিশ কমিশনার। আর কৃষ্ণপদ রায়, সেই কৃষ্ণপদ ছিল ডিবি কমিশনার। এরা তিনজন মিলে যেই রকম গুম খুন ক্রসফায়ার গুলো করেছে, সেই আইজিপি শহীদুল হক এখন টকশোতে অনেক বড় বড় কথা বললেন। আবার ওই জয়পুরহাট না জানি কোন আসন থেকে আবার আওয়ামী লীগের মনোনয়নও চায়, যদিও পাননি তিনি। মানে এত টাকা পয়সা তিনি ইনকাম করেছেন। এই আইজিপি শহীদুল হক যেই পরিমাণ অর্থ সম্পদ দুর্নীতির মাধ্যমে ইনকাম করেছেন, তার কাছে বেনজিরও শিশু, এই মিয়া আসাদুজ্জামানও শিশু। এখন রিটায়ার করার পরে তিনি অনেক মিষ্টি মিষ্টি কথা বলতেছেন, অনেক সৎ সাজতেছেন। যেমন তিনি একটা বই লিখেছেন, পুলিশ জীবনের স্মৃতি, স্বৈরাচার পতন থেকে জঙ্গি দমন। এই যে স্বৈরাচার পতন থেকে জঙ্গি দমন, মানে এই জঙ্গি নাটকগুলো যে কি ভাবে তারা করেছে। আমি আগে বলেছিলাম না, তখন ওই যে 14 থেকে 18, ওই সময় পুলিশের প্রধান ছিলেন শহীদুল হক, তারপরে গোয়েন্দা কমিশনার ছিলেন কৃষ্ণপদ রায়, মহানগর পুলিশ কমিশনার ছিলেন আসাদুজ্জামান মিয়া, আর এসবির ছিলেন ওই যে মনিরুল। এরা মিলে যেই পরিমাণ জঙ্গি নাটক এরা করেছেন, তো এটা নিয়েই বই লিখেছেন, পুলিশ জীবনের স্মৃতি, স্বৈরাচার পতন থেকে জঙ্গি দমন। তো এইরকম একটা বই তিনি লিখেছেন, এবং সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক শক্তি ও আমলাতন্ত্র কখনো পুলিশের পরিবর্তন চাইবে না। এটা আমার পরিষ্কার কথা, আমার বাস্তব অভিজ্ঞতা। ক্ষমতাসীন রাজনৈতিক দল তারা চায়, তারা যা বলবে পুলিশ তাই করবে। একজন এমপি চান, তিনি যা বলবেন ওসি তাই করবে। এই সকল চ্যালেঞ্জ এবং প্রতিকূলতা মোকাবেলা করে কাজ করা খুবই কঠিন। তিনি আরো বলেন যে আমি যখন পুলিশ প্রধান ছিলাম, আমি রাজনৈতিক শক্তির কাছে মাথা নত করিনি। কি বলেও চেয়ার চেয়ে চাকরি করিনি, বদলি হয়েছি, চলে গিয়েছি। চাকরিতে থাকা অবস্থায় আওয়ামী লীগের অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পেছপা হয়নি। তবে সবাই তো আর আমার মতো পারবে না, সবাই তো আর আমার মতো নীতিবান নয়। এর জন্য একটা সিস্টেম চালু করা উচিত।
যাতে সবাই ভালোভাবে কাজ করতে পারে। এবং তার আমলে যখন প্রতি বছরে 400-500 করে গুম হতো এবং 1000-2000 করে ক্রস ফায়ার হতো, তখন তিনি এই ক্রস ফায়ারের পক্ষে তার যুক্তি তুলে ধরেন। তিনি বলেন যে শুরুতেই ক্রস ফায়ার দরকার ছিল 2020 সালে, তিনি রিটায়ার করার পরে আর কি। তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা যে ক্রস ফায়ার করেন, মানে পুলিশ যে ক্রস ফায়ার করে, প্রতিটা ক্রস ফায়ারের পরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে ব্যাখ্যা দেওয়া হয় তা সব ঘটনার ক্ষেত্রে একই ধরনের। মানে এই আমরা ওকে নিয়ে যাচ্ছিলাম, আগে থেকে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা গুলি করলো, পরে দুই পক্ষের গোলাগুলিতে ও পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ও মারা গেল। এটার মানুষের কাছে কোনো গ্রহণযোগ্যতাই নাই এবং মানুষ এটা নিয়ে হাসাহাসি করে। উত্তরে তিনি বললেন যে আমি নিজেও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে বিশ্বাস করি না। কেউ অপরাধ করলে তাকে বিচারের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা উচিত। তবে একটা কথা, আমাদের দেশে মাঝে মাঝে কিছু এনকাউন্টার বা ক্রসফায়ারের ঘটনা ঘটেছে। এই ক্রসফায়ারের ঘটনার প্রেক্ষাপট জানতে হবে। দেশে অনেক বড় বড় সন্ত্রাসী ছিল যাদেরকে গ্রেপ্তার করে রাখা যেত না। কেন রাখা যেত না? এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে রাখা যাবে না কেন? কারণ ওদেরকে আওয়ামী লীগ মদদ দেয়। কয়েকদিন কারাগারে থাকার পর জামিনে বেরিয়ে এসে আরো বড় বড় অপরাধ করত। আইন শৃঙ্খলার চরম অবনতির প্রেক্ষাপটে 2004 থেকে শুরু ক্রসফায়ারের ঘটনা, তখন থেকে বড় বড় সন্ত্রাসীরা ক্রসফায়ারে নিহত হয়েছে। দেশের মানুষও তাকে ব্যাপক সমর্থনও দিয়েছে। দেখা যায় যে ক্রসফায়ারের ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজের ক্ষমতায় টিকিয়ে থাকার জন্য বা রক্ষা করার জন্য এরকম বেনজির কতটা তৈরি করেছেন, শুধু পুলিশ প্রশাসন বা এই বাহিনীতেই নাকি সেনাবাহিনী থেকে শুরু করে দেশের সকল সশস্ত্র বাহিনীগুলো আজকে সরকারের গোলাম হয়ে আছে? আসুন সে সম্পর্কে একটু বিশদ ধারণা নিব এই তদন্তে। সাবেক কমিশনার জনাব আসাদুজ্জামান মিয়া দেশে নেই, উনি আমেরিকা আছেন। মিডিয়াতে এরকম একটা নিউজ দেখলাম। উনি পালিয়েছেন বলতে পারতাম আমরা, এটা যদি বাংলাদেশ না হতো আর এটা যদি আওয়ামী লীগের একটা স্বৈরাচারী মাফিয়া রেজিম না হতো। উনি দেশ ছেড়েছেন, এটা পালানো না, কারণ উনি দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত সরকার থেকে নেওয়া হয়েছে এবং সরকারের বিভিন্ন পর্যায় থেকে তাকে নিশ্চিতভাবে সহযোগিতা করা হয়েছে দেশ ছাড়ার জন্য। মানে এটা একটা প্যাটার্নে দাঁড়িয়ে গেছে। সরকারের হয়ে সরকারকে সার্ভ করা কিছু কিছু মানুষের ব্যাপারে স্পেসিফিক তথ্য আসবে, তার সম্পদ নিয়ে, তার লুটপাট নিয়ে, বিভিন্ন জায়গায় একেবারে রীতিমতো দাগ নাম্বার দিয়ে সম্পত্তি, ফ্ল্যাট নাম্বার দিয়ে ফ্ল্যাটের নাম ইত্যাদি ইত্যাদি। তারপর উনি দেশে থাকবেন না। ইট ওয়াজ ভেরি প্রেডিক্টেবল ইন ফ্যাক্ট। যাই হোক, সেটা হলো, সেটা হবারই কথা ছিল। কিন্তু আমি একটা ব্যাপার একটু আলোচনা করতে চাই। মানে এই আলাপটা আমাদের কেউ কেউ করছেন যে জনাব বেনজিরের ক্ষেত্রে যা হলো, জনাব আজিজের ক্ষেত্রে যা হলো, বা এই মুহূর্তে জনাব আসাদুজ্জামান মিয়াকে নিয়ে যা হলো, আমরা ধারণা করতে পারি ভবিষ্যতে হয়তো আরও কিছু কিছু আসতে পারে। কেউ কেউ বলার চেষ্টা করছেন যে এটা আসলে সরকারের দিক থেকে এক ধরনের আইওয়াশ, সরকার এটা প্ল্যান করে করছে এবং এই করাতে তার কোনো সমস্যার কিছু নাই। এটা নিয়ে অনেকেই খুবই উচ্ছ্বাস দেখাচ্ছেন, কিন্তু আদতে এতে সরকারের কোনো ক্ষতি নাই, সরকারের কোনো সমস্যা নাই। সরকারের খুব নির্বিষ ধরনের, খুবই আমি মানে বলার চেষ্টা করছেন যে খুবই, আমরা দুধ ভাত বলি না, এটা দুধ ভাত ধরনের কাজ হচ্ছে। আমি এই একটা জায়গায় দ্বিমত করি। আমরা একটু প্রথম জনাব বেনজিরের ক্ষেত্রে আসি। বেনজিরের ক্ষেত্রেও তাকে আসলে দুদক রীতিমতো অ্যাকশনে গেছে, এই ক্ষেত্রে অ্যাকশনে যায়নি। কারণ জনাব ওবায়দুল কাদেরের মনে হচ্ছে তেমন কোনো অভিযোগ নাকি এখনও আসে নাই। আমরা যদি রিপোর্টটা পড়ি তাহলে খুব ভালো মতো দেখতে পারি যে ওখানে কত বিস্তারিতভাবে, কত নির্দিষ্টভাবে তথ্য দেওয়া হয়েছে, এরপরও নাকি আসে না। যাই হোক, ওনার কথাকে খুব গুরুত্ব দেওয়ার কিছু নাই, এটা আমরা খুব ভালো মতো বুঝি। কিন্তু জনাব বেনজিরকে সামন দিয়েছেন, তার সম্পত্তি এবং ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছেন, মানে করেছে সরকারের দিক থেকে, সেটা আমরা দেখতে পেয়েছি। জনাব আজিজের ক্ষেত্রে একটু ডিফারেন্স হচ্ছে। জনাব আজিজের ক্ষেত্রে প্রাথমিক পদক্ষেপটা এসছে আমেরিকার দিক থেকে, একটা স্যাংশন এসছে তার বিরুদ্ধে, তার ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। কিন্তু তারই সম্পত্তির একটা ডিটেইলড বিবরণী, খুঁটিনাটি পুঙ্খানুপুঙ্খ আমি এখানে ভিডিও করেছি সেটা নিয়ে। এবং জনাব বেনজিরের সাথে ডিফারেন্সের জায়গাটা হচ্ছে ওনার সম্পত্তি বেশিরভাগই ঢাকা এবং তার আশপাশের এলাকায়, ফলে এটার ভ্যালু জনাব বেনজিরের চাইতেও বেশি হতে পারে, তার ভ্যালুর চাইতে।
একই কথা আসাদুজ্জামান মিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। এখন আসাদুজ্জামান মিয়ারও যে পরিমাণ সম্পত্তির তথ্য বেরিয়েছে, এখন পর্যন্ত তাকে দুদক ডাকেনি, যদিও দুদকের আইনজীবী খুব জেহাদি ধরনের কথাবার্তা বলছেন। আমি সেটা একটু পড়তেই চাই। একটা যে রিপোর্টে তার বিদেশ যাওয়ার কথা আছে, সেখানে দুদকের আইনজীবী জনাব খুরশিদ আলম খান বলেন, ছুটির পর তারা অনুসন্ধানের সিদ্ধান্ত নেবেন। স্থানীয় পুলিশের উচ্চ পদে আসীনদের এমন কর্মকাণ্ডে বাহিনীটিতে শুদ্ধি অভিযান জরুরি হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন এই জ্যেষ্ঠ আইনজীবী। জনাব খান বোকা মানুষ নন নিশ্চয়ই, খুবই বুদ্ধিমান মানুষ হওয়ারই কথা তার। তো এরকম করছে, মানে যে যারা মাহফুজ আলম বলেছেন না, মানে এটা কেউ জানে টানে না, সরকার খুব কিছুই সব কিছু থেকে দূরে কিছু লোক পদে গিয়ে তার পদকে মিসইউজ করে এরকম করে ফেলেছে এবং শুদ্ধ। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।